হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের 11তম পর্ব। লেখিকা সায়দামুন। পেছন ফিরতেই তাহসানকে দেখতেই দুজনে হালকা কেঁপে ওঠে। তাহসান কড়া চোখে তাকিয়ে আছে তাদের দিকে। ধীর পায়ে একটু এগিয়ে এসে দাঁড়ায়। ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব কি মেহেরিন? তাহিয়া? মেহেরিন, তাহিয়া দুজনেই মাথা নিচু করে ফেলে। তা দেখে তাহসান একই কণ্ঠে বলল, আর যেন এসব মজা করতে না শুনি। একবার যদি অন্য টিচার্সদের কানে যায়, গার্জেন ডাকবে, বেয়াদবের খেতাব দিবে। নিশ্চয় এগুলো ভালো লাগবে না। দুজনে মাথা নেড়ে একসাথে বলে উঠল, সরি স্যার, আর হবে না। তাহসান এক পলক মেহেরিনের দিকে তাকিয়ে সাইড কাটিয়ে সোজা চলে যায় অফিস রুমে। সকাল 9টা। ক্লাসরুমে সবাই চুপচাপ বসে ফিজিক্স ক্লাসে মনোযোগ দিয়েছে। বাতাসে একটা হালকা থমথমে অনুভূতি। কাগজের পাতায় খসখস শব্দ আর শিক্ষক বোর্ডে লিখছেন। সব মিলিয়ে শান্ত ও গভীর মনোযোগী পরিবেশ চারিদিকে। টানা 45 মিনিটের ক্লাস শেষ করিয়ে স্যার বেরোতে একজন শান্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তেই শান্ত পরিবেশ হয়ে ওঠে সবজির বাজার। রাফি আড়মোড়া ভাঙতে ভাঙতে তাহিয়াদের পেছন সিটে এসে বসে। শালার বেটার নাম আইনস্টাইন না তো আইন নিয়ে পড়াশোনা করো না? তোকে কে কইছে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে? অসহ্য। মেহেরিন খাতা ব্যাগে রাখতে রাখতে বলল, তুই গাধা, তুই পড়াশোনা বাদ দিয়ে মানুষের বাসায় কাজে লেগে পড় না। তোকে কে বলেছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে? মেহেরিনের কথায় রাফি সোজা হয়ে বসে। শার্টের কলার ঠিক করে বলল, আমি ইঞ্জিনিয়ার হব, তাই সায়েন্স নিছি। মেহেরিন আর চোখে তাকিয়ে খোঁচা মেরে বলল, ফিজিক্সের সামান্য সূত্রই বুঝতে হিমশিম খেয়ে মরা বিজ্ঞানীদের গোষ্ঠী উদ্ধার করে ফেলিস, আবার ইঞ্জিনিয়ার। পাশ থেকে ফারিন গালে হাত দিয়ে আফসোস নিয়ে বলল, জানিস আমার না ফ্যাশন ডিজাইনার হওয়ার অনেক শখ। তাহিয়া কিছু একটা ভেবে বলল, তো সায়েন্স নিলি কেন? আর্টস নিলেই তো হতো। ফারিন তপ্ত শ্বাস ফেলে বলল, আব্বু আম্মুর ইচ্ছা ডাক্তার বানাবে, তাই বাধ্য হয়ে সায়েন্স নিতে হয়েছে। মেহেরিন কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ওমা, এটা আবার কেমন কথা? তুই তাদের বলিসনি নিজের ইচ্ছে? ফারিন তাচ্ছিলের হাসি হেসে বলল, বলেছিলাম, তবে এটা নাকি তাদের জন্য অসম্মানজনক। তার কথায় তিনজনই অবাক হয়ে তাকায় ফারিনের দিকে। তাদের তাকাতে দেখে ফারিন ঠোঁটের কোণে তপ্ত হাসি রেখে বলল, আমার আব্বু হার্ট সার্জন আর আম্মু নিউরোলজিস্ট। তাদের একটাই কথা, তাদের মেয়েকে ডাক্তার হতে হবে। ওসব ছোটোখাটো ফ্যাশন ডিজাইনারদের দাম নেই। তার হাসির মধ্যে কেমন তিক্ততা লুকিয়েছিল, যা মেহেরিন খুব করে লক্ষ্য করেছে। তাহিয়া ফট করে বলে উঠল, কোনো কাজই তো ছোট না, মানুষের দেখার ধরন শুধু আলাদা। আর নিজের পেশা বাছাই করা স্বাধীনতা ছেলে মেয়েদের দিতে হয়। জোর করে তো আর সব হয় না, মনের সায়ও থাকতে হয়। আমার ভাইয়া তো আমি সায়েন্স নেওয়ার আগে অনেকবার জিজ্ঞেস করেছে নিজ ইচ্ছার্থে নিচ্ছি কিনা। তোর ভাগ্য ভালো রে, অমন ভাই, অমন সাপোর্টিভ পরিবার পেয়েছিস। আমিও বোঝানোর চেষ্টা করেছি অনেক, তবে ব্যর্থ। আর তারা তাদের কথাতেই অটুট। আব্বু আম্মুর সব কলিগদের ছেলে মেয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে। ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তার বুক ফুলিয়ে বলতেও পারছে। আমার বাবা মা চায় যেন তারা তার মেয়েকে নিয়ে গর্ব করতে পারে, কিন্তু শালার মেয়ে কি চায় সেটা দেখার প্রয়োজন বোধ করে না। ফারিনের কথায় সকলে চুপ হয়ে যায়। তার বাবা মায়ের কথা শুনে তারা কিছুটা বিস্মিত। কোনো পেশাই নিচু নয়, কোনো কাজই অসম্মানজনক নয়। আর বাবা মায়ের সম্মানের প্রতি কঠোর হওয়া কি উচিত? নিজেদের পছন্দ তাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া ঠিকই ঠিক। কাউকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। মানুষের জীবন তার ইচ্ছে ও পছন্দ সবচেয়ে বড়। তাই যার যা করতে ইচ্ছে করে তার সেটাই করার স্বাধীনতা থাকা উচিত। মেহেরিন ফারিনের কাঁধে হাত রেখে সান্ত্বনার স্বরে বলল, থাক, হতাশা হওয়ার কিছু নেই। তোর একটা ভালো ফিউচারের জন্যই তো তারা তোকে প্রস্তুত করছে। এসব নিয়ে মনে কোনো দুঃখ রাখবি না। তারা তোকে ভালোবেসে বলেই তোকে নিয়ে এত ভাবে। ফারিন বিরক্ত নিয়ে বলল, হয়েছে, বাদ দে এসব। তাদের কাছে আমি একটা পুতুল ছাড়া আর কিছুই না। প্রয়োজনে নাচাবে, আবার এমনি এক কোণায় ফেলে রাখবে। পড়াশোনার ক্ষেত্রে আসে বাবা মার দায়িত্ব পালন করতে। এছাড়াও একটু টাইমও নেই আমার জন্য। সারাদিন নিজেদের মতো কাজ নিয়ে ব্যস্ত। মেয়ে খেয়েছে কিনা সে খুঁজও নেই। তার কথায় তিনজনই স্তব্ধ।
এই হাসি খুশি চঞ্চল মেয়েটার ভেতরে এত কিছু গেঁথে আছে, এখন না বললেও হয়তো গুণাক্ষরেও টের পেত না। তিনজনেই চোখ চাউচুই করে বলল। বুঝলো মেয়েটার বাসার পরিস্থিতি ভালো না। শুনেছে বাবা মা একমাত্রই মেয়ে সে, তাই হয়তো তার একাকিত্ব বোধ করে। তিনজনে একসাথে বলে ওঠে, আমরা তো আছি নাকি খোঁজ নিতে। রাফি কলম দিয়ে ঠোঁটের ওপর মুছ বানিয়ে গলা ছেড়ে মোটা গলায় বলল, ফারিন মা, এই যে আমি তোমার বাবা মিস্টার রাফি। একদম কষ্ট পাবে না মা, আমি 3 বেলা 4 বার খোঁজ নেব, চলবে তো? পাশ থেকে তাহিয়া গলায় ওড়নাটা শাড়ির মতো পেঁচিয়ে মাথায় ঘুমটা দিয়ে গলা চিকন করে বলল, আর আমি তোর মা তাহিয়া, আজ থেকে আম্মা ডাকবি কেমন? তাদের দেখতে সকলে উচ্চস্বরে হেসে ওঠে। ফারিন তবে রে বলেই দৌড়ানি দেয়। এভাবেই হাসি ঠাট্টায় তাদের বাকি ক্লাসগুলো শেষ হয়ে যায়। কিছু মানুষ তাকে খুবই চঞ্চল প্রকৃতির, তারা সবসময় হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তাদেরও কিছু নিজস্ব দুঃখ লুকিয়ে থাকে। আজ ড্রাইভারকে পাঠিয়েছে তাদের কলেজ থেকে নিতে। তালহা আসেনি দেখে মেহেরিন হাসপাস করছে। তা দেখে তাহিয়া বোঝালো হয়তো কোনো কাজে আটকে গেছে। বিকেল 5টা বাজে। তাহিয়া মায়ের কাছে মায়ের আগে পিছে ঘুরছে। আম্মু দেখো না, কিছু একটা তো থাকবেই, দেখো দেখো। তিতলি বেগম পুরো রান্নাঘর তছনছ করেও খুঁজে পাননি কাঙ্ক্ষিত জিনিসটি। শেষমেশ বিরক্ত হয়ে মেয়েকে ঝাড়ি মেরে বললেন, এই কি করবি? বলবি তো ফারিসদের কোনো কিছু নেই। কিছু দিলে সাথে সাথে বাটি ফিরিয়ে দেয়। তাহিয়া হতাশ হয়ে বলল, না এমনি যেতে চাচ্ছিলাম ওদের বাড়ি, কিছু থাকলে নিয়ে যেতাম আর কি। তিতলি বেগম রাগি চোখে তাকিয়ে ফ্রিজের দিকে এগোতে এগোতে বললেন, বাদর মেয়ে একটা, আগে বললেই তো হতো। এতক্ষণ নাচিয়ে শেষে এসে কাজের কথা বলছিস। আমি আরো ভেবেছিলাম না জানি কি আছে তাদের। নে, ঋতুকে দেখতে আসার মিষ্টি পাঠানো হয়নি, তুই যেহেতু যাবি দিয়ে আয়। তাহিয়া হাসি মুখে মিষ্টির বাটিটা হাতে নিয়ে ছুটে যায়। মেয়েকে ছুটতে দেখে তিতলি বেগম পেছন থেকে চিল্লিয়ে উঠলেন, তাহিয়া এভাবে ছুটিস না, পড়বি মা। কিন্তু কে শোনে কার কথা। ছুটে ড্রয়িং রুম এসে থেমে মেহেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে ফারিসদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বের হওয়ার আগে দাদি পান চিবোতে চিবোতে সাবধান করলেন, মিষ্টি ঢেকে নিয়ে যা, রাস্তাঘাটে এভাবে নিলে আবার তানারা পিছে পড়বে। তাহিয়া গেট পেরিয়ে বেরোতেই ওড়না দিয়ে মিষ্টির বাড়ি ঢেকে ফেলল। ভূতের ভয় আছে প্রচুর দুজনেরই। তার ওপর মেহেরিনও তার দাদির কাছ থেকে কত কাহিনী শুনেছে। মিষ্টি নিয়ে কেউ রাস্তা দিয়ে আসলে তানারা পিছ পড়ে। গেট পেরিয়ে ঢুকতে হঠাৎ কারো গমগমে আওয়াজ, দুজনেই ভয় পেয়ে ওঠে। কি চুরি করে এ বাড়িতে গা ঢাকতে এসেছো চুন্নির দল? দুজনে এদিক সেদিক তাকাতে থাকলো। দোতলার বারান্দা থেকে ফারিস বলল, হেই কানাস, আমি এখানে। তার কথায় এবার তাদের নজর পড়ল ফারিসের দিকে, হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে। তাকে দেখে তাহিয়া বুকে থুতু দিয়ে কোমরে হাত রেখে বলল, ফারিস ভাইয়া, আপনি না একদম ভয় পাইয়ে দিয়েছেন। ফারিস চোখ ছোট করে বলল, তার মানে সত্যি চুরি করে এসেছ? তাহিয়ার নাক এবার ফুলে ওঠে। লোকটা যখনই দেখে তখনই তাকে অপমান করে। রেগে বলল, আপনি এত বেশি কথা বলেন কেন? কারণ তুমি বেশি ছোট মানুষ, তাই আমার কথাগুলো বেশি বড় লাগে। তাহিয়া 2 পা এগিয়ে বলল, এই আপনি কি জানেন আমার জন্য এখনই বাড়িতে বিয়ের প্রস্তাব আসে? তার মানে আমি ছোট নই, বিয়ের বয়সী হয়ে গেছি। কতটুকু ভাব দেখিয়ে বলতেই ফারিসের চোখ মুখের রং হঠাৎ বদলে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। রাগি চোখে একবার তাকিয়ে চুপচাপ ঘট পায়ে ঘরে চলে যায়। কোনো উত্তর না দিয়ে চলে যেতে দেখে তাহিয়া বেশ অবাক। মেহেরিন ফারিসকে লক্ষ্য করেই বলল, ফারিস ভাইয়া হঠাৎ রেগে গেল কেন? তাহিয়া এগিয়ে যেতে যেতে অবাক কণ্ঠে বলল, আমিও তো জানি না। আমার কথায় পাল্টা জবাবও দিলেন না। এত ভালো মানুষ কি করে হলেন? চিন্তার বিষয়। আচ্ছা, উনি কি পড়াশোনা বা চাকরি কিছু করে না? যখনই দেখি বাড়িতেই। আরে উনি তো এতদিন আমেরিকায় ছিলেন, এসেছেন তুই আমাদের বাড়িতে আসার কয়েকদিন আগেই। ইন্টার শেষে হায়ার স্টাডির জন্য গিয়েছিলেন, এখন ওখানেই সেটেল হয়ে গেছেন। বেড়াতে এসেছেন দেশে, আর মেবি বেশি দিন থাকবেন না। বিয়ে করে হয়তো বউ নিয়ে চলে যাবেন। ও, বাড়ির কলিং বেল বাজানোর আগে ফাতেমা দরজা খুলে দেয়। হয়তো ফারিস বলেছে তারা এসেছে। দরজা খুলে তাহিয়াকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল মেয়েটি। তাহুপু, তুমি আমাদের বাসায় আসোই না একদম। তাহিয়া হেসে বলল, এই তো এসেছি, তুমিও তো যাও না আমাদের বাসায়। খেলাধুলার সাথী পেয়ে গেছো বুঝি?
তা কাকে পেলে? ওই রবিন দাদা? তার কথায় ফাতেমা বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে উঠল। কি যে বলো না, ওই দিন যে দৌড়ানি দিয়েছিল ওনার সাথে খেলার শখ মিটেছে। তার কথায় তাহিয়াও হাসে। তাদের হাসির কারণ কিছুই না বুঝে মেহেরিন অবুঝের মতো চেয়ে আছে। তা বুঝে তাহিয়া বলল, আরে আমাদের বাসার সামনে যে একটা মাঠ আছে, তার এক কোণে রবিন দাদার বাড়ি। ওখানে বিকেলে খেলতে গেলে উনি প্রায় আমাদের সাথে খেলতেন, মজা করতেন। মেহেরিন কপাল কুঁচকে বলল, ও তবে আর যাস না দেখি। আমি আসার পর একবারও তো খেললি না। তাহিয়া মিষ্টির বাটি ফাতেমার হাতে দিয়ে বলল, একদিন ওনার সাথে খেলতে খেলতে ছলে বলে ওনার বাড়ির আম গাছ থেকে আম চুরি করেছিলাম। তারপর যেই দৌড়ানি দিয়েছিল আমাদের, সেই থেকে আর যাই না খেলতে। আবার ফাতেমা, তারপর দলের আরও কয়েকজনের পরীক্ষা শুরু হয়েছে, তাই খেলা বন্ধ ছিল। দল কতটুকু? শুনে মেহেরিনের প্রশ্ন করতে তাহিয়া বলল, আমাদের পাড়ায় পুচকে গ্যাং, পরে পরিচয় করাবনি। এখন চল আগে মিশন সাকসেসফুল করি। তারপর ফারিসের আম্মু দাদিরা তাহিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগে। আর সেই ফাঁকে তাহিয়া মেহেরিনকে পরিচয় করায়। তার সাথেও তারা বেশ ভালোই মিশে গেছে। কথার মাঝে ফারিসের দাদি ফারিসের মাকে বললেন, বৌমা যাও ওদের একটু করে আচার এনে দাও তো। আচারের নাম শুনতেই তাহিয়ার চোখ জলজলে হয়ে উঠল। পাশে ফিরে মেহেরিনের দিকে তাকিয়ে একবার হেসে নিল সে। এটাই ছিল তাদের ফার্স্ট মিশন, ফারিসের দাদির আচার খাওয়া। আর সেই মিশন তাহিয়া সাকসেসফুল হয়েছে। তাহিয়ার এই বাচ্চামি দেখে মেহেরিন মনে মনে হেসে উঠল। ফারিসের মা আচার দিয়ে রান্নাঘরে চলে গেলেন। তাহিয়া মনে সুখে আচার খেতে থাকে আর আচারের প্রশংসা করতে থাকে। তার প্রশংসায় দাদি খুশি হয়ে তাকে আরও একটু তুলে দিলেন। তা দেখে তো তাহিয়া আটকাইকে সোফায় পা তুলে বসে আরও প্রশংসা জুড়ে দিল। উফ দাদি, তোমার হাতে সেই জাদু, এত মজার আচার। দাদা তো নিশ্চয়ই আচার খেয়ে তোমার জন্য পাগল হয়েছিল। আমারই তো ইচ্ছে করছে তোমার আচারের টানে তোমার বাড়িতে সারা জীবনের জন্য চলে আসি। কথাটুকু উচ্চারিত হতে ওপর থেকে কেউ গম্ভীর সুরে বলে উঠল, তোমাকে তো এমনিতেই আসতে হবে। ফারিসের কণ্ঠ শুনে তাহিয়ার চটজলদি সিঁড়ির দিকে তাকায়, দেখে ফারিস পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, এমনিতেই কিভাবে আসবো? ফারিস এক পলক তাকিয়ে বলল, আমার দাদির আচার খাওয়ার জন্য। বলেই ফাতেমাকে ডাকলো, ফাতেমা ভাইয়ার জন্য এক গ্লাস পানি আনিস তো। ফারিস চলে যেতেই তাহিয়াও সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলল। তবে ফারিসের দাদি মিটিমিটি হেসে উঠলেন। পাশে মেহেরিন চুপচাপ বসে তাদের কাহিনী দেখছে। তার মনে কিছু খটকা লাগলেও সেও পাত্তা দিল না। তাহিয়া দ্রুত আচার খেয়ে উঠে বাটি হাতে ফাতেমার পিছে রান্নাঘরে ছুটে যায়। তাকে দেখে ফারিসের মা এগিয়ে এসে বাটি নিয়ে বললেন, টি টেবিলে রাখলেই হতো, এখানে নিয়ে আসতে গেলি কেন? না না আন্টি, এমনি বাসায় কিছু খেলে সাথে সাথে ধোয়ার অভ্যাস তো তাই। তিনি মুচকি হেসে তার সাথে টুকটাক কথা বলতে বলতে একটি ছোট ট্রেতে এক গ্লাস পানি আর ছোট বাটিতে দুটো মিষ্টি সাজিয়ে ফাতেমার হাতে দিলেন। নে মা, পানির সাথে মিষ্টিগুলো দিয়ে আসিস, তালহার বাসা থেকে এসেছে বলিস। ফাতেমা মাথা নেড়ে বের হতে তাহিয়া তার পিছু নেয়। মেহেরিনকে বসতে বলে সে ফাতেমার সঙ্গে ওপরে ওঠে। ফারিসের ঘরে ঢোকার আগে সে ফাতেমাকে আটকে দিয়ে বলল, দাঁড়াও, তুমি বরং গিয়ে মেহেরিনকে নিয়ে আসো, তোমাদের ছাদে যাব। দাও, এগুলো আমি দিচ্ছি ফারিস ভাইকে। ফাতেমা ট্রেটা তাহিয়ার হাতে দিয়ে যেতে নিয়ে থেমে যায়। করিডোরে ফুলদানি থেকে নিচে পড়ে থাকা ফুলগুলো দেখে তা উঁচিয়ে ঠিক করতে শুরু করলো। তা দেখে তাহিয়া দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকে। সে না গেলেই কাজ শেষ হবে কিভাবে? ফুলদানি ঠিক করা শেষে তাহিয়াকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বলল, কি হলো আপু, যাও না কেন? ভাইয়া তেষ্টা পেয়েছে, দেরি হলে চিল্লাবে নয়তো। ফাতেমার কথায় আর উপায় না দেখে ঢুকে গেল ঘরে। তার প্ল্যান ভেস্তে যাবে ভেবে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু ঘরে ঢুকতেই দেখে ফারিস নেই। ওয়াশরুমের দিকে তাকাতেই দেখে দরজার ভেতর থেকে লাগানো লাইটও জ্বালানো, মানে সে ভেতরে। সঙ্গে সঙ্গে তাহিয়ার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। দ্রুত টেটা পাশের ড্রেসিং টেবিলের ওপর রেখে কোমরে গোজা কাগজ বের করলো। কালো মিষ্টিটা 2 ভাগ করে তাতে কাগজে আনা মরিচের গুঁড়ো ঢোকাতে লাগলো মনোযোগ দিয়ে। নিজের কাজের ফাঁকে হঠাৎ ফারিসের কণ্ঠ শুনে চমকে ওঠে। তড়িঘড়ি 2 হাত লুকিয়ে নিয়ে পেছনে ফিরে তাকায়। কি করছিলে? কই কিছু না তো। ফারিস সন্ধিহান চোখে তাকিয়ে বলল, তোমাকে মেয়ে আমার সুবিধা ঠেকছে না, সত্যি করে বলো। তাহিয়া দ্রুত মাথা নাড়ালো।
না না, সত্যি বলছি, কিছু না, শুধু আপনার জন্য পানি আর মিষ্টি নিয়ে এসেছিলাম। ফারিস স্থির হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ হেসে উঠে বলল, তো দাও পানি। তাহিয়া তাড়াহুড়ো করে পেছনে ফিরে মিষ্টির বাটিটা থেকে হাত ছেড়ে ট্রে হাতে এগিয়ে গেল। এই নিন, এই কালো মিষ্টিটা আগে খাবেন। কেন? মানে ওইটা বেশি মজা আর কি, আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল তাই বলেছি। ফারিস মনে মনে হেসে উঠল, তার মুখে হাসি না এনে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তুমি ওটা খেয়ে নাও। তাহিয়া তড়িঘড়ি করে বলল, না না, আপনি খান, বাসায় আরও আছে, আমি ওখানেই খাবো। তা শুনে ফারিস খেতে খেতে বলল, তাহলে এগুলো ফাতেমাকে দিয়ে দিও, আমি মিষ্টি খাই না। তা বলে হবে না, আপনার খেতেই হবে। বলে ট্রেটা পাশে রেখে কালো মিষ্টি হাতে নিয়ে ফারিসের মুখের সামনে ধরে। তাহিয়া আচমকা কাণ্ডে ফারিস থমকে দাঁড়ায়। মেয়েটা এমন করবে সে ভাবেনি। সে আরেকটু এগিয়ে ফারিসের মুখ হা হয়ে যায়, আর তাহিয়া সুযোগ বুঝে পুরো মিষ্টিটাই ঢুকিয়ে দিল তার মুখে। সাথে সাথে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে তার। তাহিয়ার মুখের সে হাসিতে ফারিসের চোখ যেন আরও আটকে গেল। হঠাৎ মনে হচ্ছে যেন বুকে কিছু একটা ভীষণ জোরে ধাক্কাধাক্কি করছে। কোনো রিয়েক্ট না করে চুপচাপ চিবিয়ে নিল মিষ্টিটা, আর তাহিয়া তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। কখন গিলবে আর ঝালে চিৎকার করবে সে অপেক্ষায়। কিন্তু পুরোটা খাওয়ার পরও তার কোনো রিয়েকশন না দেখে তাহিয়া হতভম্ব। আপনার কি কিছু লাগেনি? ফারিস শুধু মাথা নাড়ল। তাহিয়া হতাশ, হয়তো মরিচে ঝাল কম ছিল, অথবা ফারিস ঝাল খেতে পারে। তার প্ল্যান ফ্লপ। মনটা খারাপ হয়ে যায়। তার ঘর থেকে বের হতে হতে বলল, শুনুন, আমি বাসায় যাচ্ছি, 5 মিনিট পর আমি ছাদে উঠব, আপনিও আপনাদের ছাদে আসবেন, একটা জিনিস দেখাবো। বলেই চলে গেল। তাহিয়া বের হতে ফারিস দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে মুখের চিবানো মিষ্টিটা ফেলে কুলি করতে লাগলো। ঝালে তার মুখ লাল হয়ে গেছে, যদিও গিলেনি, কিন্তু চিবিয়েছে, আর তাতে এত ঝাল লেগেছে। এমনিতেও ঝাল খেতে পারে না সে। কুলি করে আরাম না পেয়ে বাটির সাদা মিষ্টিটা মুখে পুরে নিল। আয়নার দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল। মেয়েটা এত বুদ্ধু। আয়নায় তো সবই দেখা যাচ্ছিল, তবে বেশ মাথা খাটিয়েছে প্রতিশোধ নিতে। প্রায় 5 মিনিট পর পানি টানি খেয়ে নিজেকে ঠিক করে ছাদে যায় সে। ছাদে উঠতেই তাহিয়াদের ছাদের দিকে এগোয়। তাদের ছাদে কেউ নেই, তা দেখে কপাল কুঁচকে রেলিং ঘেঁষে দাঁড়ায়। মেয়েটা তাকে আসতে বলে নিজে আসেনি। কয়েক মিনিট অপেক্ষা করে মোবাইল বের করতে যায় সে। অমনি তাহিয়ার গলা ভেসে ওঠে, ফারিস ভাইয়া, আপনার নাম কি? এহেন প্রশ্ন শুনে ফারিস হতভম্ব হয়ে যায়। মাথা তুলে বোকা চাহনিতে তাকায় সামনে, তবে সামনের ছাদে কেউ নেই। তখনই শুনে মেহেরিনের ফিসফিসিয়ে দেয়া বকা, গাধা, নাম নিয়ে তো ডাকলি, আবার নাম জিজ্ঞাচ্ছিস কেন? অন্য প্রশ্ন কর। তা শুনে তাহিয়া থতমত খেয়ে যায়। এদিকে ফারিস এসে ওঠে। কিছু একটা ভেবে তাহিয়াকে না দেখে কপাল কুঁচকে বলে, তাহিয়া, তুমি কি ছাদে এসেছো? তাহিয়া সাথে সাথে বলে, আরে আপনার সামনেই তো, দেখছেন না? তার কথা শুনে ফারিস ফিক করে হেসে উঠল। আমার ট্রিট আমার সাথে খাটলে কিন্তু চলবে না। আমি বুঝে গেছি তুমি যে রেলিংয়ের নিচে। সঙ্গে সঙ্গে তাহিয়া বলল, তবে খুঁজেই দেখুন, যদি পেয়ে যান। তার ওভার কনফিডেন্ট দেখে ফারিস উকি দিয়ে ছাদের চারপাশে চোখ বুলায়, তবে কেউ নেই। খোলামেলা ছাদে লুকিয়েছে কোথাও ভাবতে চোখ পড়ে সিঁড়ির দরজায়। তুমি সিঁড়ি রুম থেকে কথা বললে তো আর আমি দেখবই না। আমি আপনার সামনেই সিঁড়ি রুমে নেই। বিশ্বাস না হলে আমাদের ছাদে এসে চেক করে দেখুন। এবার ফারিসের কপালে ভাঁজ পড়ল। মেয়েটা কোথাও দেখছে না। এবার দেয়াল টপকে তাদের ছাদে যায়। অবুঝ মুখে সিঁড়িগুলোর রুমসহ পুরো ছাদ খুঁজে, তবুও তাহিয়াদের পায় না। তা দেখে সে ফের তাদের ছাদে ফিরে আসে। তাহিয়া, তুমি কোথায়? সত্যি করে বলো। তার অবস্থা দেখে তাহিয়া মিটিমিটি হেসে বলল, আরে আমি তো আপনার সামনেই। মিষ্টির সাথে চোখও খেয়ে ফেলেছেন নাকি? আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? আরে না, আপনার মন্ত্র তো কাজ করেছে, আমি ম্যাজিক শিখে ফেলেছি। ফারিস দুহাত গুজে বলল, এসব আবুল তাবুল মন্ত্র সারা জীবন মুখে জপলেও কাজ হবে না। সব ফাজলামো বাদ দিয়ে সামনে এসে দাঁড়াও। আমি তো আপনার সামনেই। বিশ্বাস না করলে নাই, আমি গেলাম নিচে। কথাটুকু বলতেই হঠাৎ বাতাসে তাদের ছাদের দরজা নড়ে ওঠে। তা দেখে সঙ্গে সঙ্গেই তাহিয়া বলল, বিশ্বাস না হলে দেখুন। দরজা নাড়িয়ে গেলাম, এখনো দরজার কাছেই। টাটা।
তাহিয়ার কণ্ঠ থেমে যেতে ফারিস বাঁকা হেসে উঠল। তারপর বিড়বিড়ে বলার নাটক করে জোরেই বলে উঠল, মেয়েটা কোথায়? পাচ্ছি না। সে কি নিচের দিকে দেখে, কিন্তু সেখানেও কেউ নেই। আনমনে কিছু ভাবতে ভাবতে পেছনে ঘুরতে যাবে, হঠাৎ কয়েকজন একসাথে লাফিয়ে এসে চিল্লিয়ে ওঠে, ভাও! হঠাৎ করে আসায় ফারিস দু কদম পিছিয়ে যায়, চিৎকারে দুহাতে কান দিয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে তাহিয়া, মেহেরিন, ফাতেমা তিনজনেই হাসতে হাসতে ঢলে পড়েছে। তাহিয়া তো হাসতে হাসতে বলে, আমি বোকা বানিয়েছি, ভয় ভয় আমি দেখিয়েছি। ফারিস ধপধপ পা ফেলে এগিয়ে এসে বলল, ইডিয়েট, কোথায় ছিলে? ফাতেমা পাশ থেকে বলে, আমরা তো আমাদের ছাদের পাশে ছিলাম। তুমি বুঝতেই পারোনি? সত্যি ভয় পেয়ে গেছো ভাইয়া? বলে সে আবারও হাসতে লাগলো, যেন সার্কাস দেখছে। তা দেখে ফারিস এক ধমক দিয়ে বলল, শাট আপ, আমি ভয় পাইনি, জানতাম এমন কিছুই। আর এভাবে ষাঁড়ের মতো কে চিল্লায়? তাহিয়া মুখ ভেঙচে মেহেরিনকে নিয়ে নামতে নামতে বলে, স্বীকার করেন বোকা বনে ভয় পেয়েছেন। আপনি শুধু একাই পারেন না, আমিও পারি। বলে আবারও মুখ মুছলে চলে গেল। সঙ্গে সঙ্গে ফাতেমাও ছুটে তাদের বিদায় দিতে। তাহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে হালকা হাসে ফারিস। বোকা আসলে কে হয়েছে তা সে জানে। সে তো প্রথমে তার কথা শুনে বুঝে গিয়েছিল শব্দ তার পেছন থেকে আসছে, তবুও কন্টিনিউ করেছে মেয়েগুলোর বাচ্চামিগুলো উপভোগ করতে। রাত 9:50। চায়ের দোকানে বসে আছে সব বন্ধুরা। গল্পে গল্পে এক একজনের 2-3 কাপ চা শেষ করে গেছে ইতিমধ্যেই। অক্টোবরের শেষ ভাগ, হাওয়ায় এখন হালকা ঠান্ডার ছোঁয়া। রাত নামতেই সেই শীতল বাতাস চায়ের দোকানে টিনশেড ছুঁয়ে কেমন একটা নরম আরাম এনে দেয়। এই জায়গাটাই তাদের আড্ডাখানা। বেশিরভাগই যে যার কাজ শেষে এখানে এসে বসে। 6টা, কখনো বা 6:30টায় সবাই এখানে একত্রিত হয়। তারপর নিজেদের গল্প হাসাহাসি সব মিলিয়ে রাত 8টা-9টা পর্যন্ত জমজমাট থাকে পরিবেশ। সকলেই দোকানের সামনে পাতা বেঞ্চে বসে আছে, তবে তালহা তাদের থেকে কিছুটা দূরে পাশে নিজের গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আশেপাশে নিরিবিলি পরিবেশটা দেখছে আর নিজের সাথে বোঝাপড়া করছে। এই বয়সে এসে নিজেদের মনের সঙ্গে ছোট ছোট বিষয়ে লড়াই করতে হবে, তা ভাবতেই পারেনি। তার ভেতরে এক অদ্ভুত তুলনা চলছিল। একদিকে তার চোখে ভেসে উঠছিল স্কুল কলেজের ছেলে মেয়েদের, যাদের প্রেম রোজ দেখা, ছোটখাটো ঝগড়া, একটুখানি রাগ, সঙ্গে সঙ্গে মন ভোলা। তাদের সেই হালকা দৌড়ঝাঁপ ভরা প্রেমের চিন্তাগুলো সহজ সরল, ভাঙানো ছোট, আর মানিয়ে নেওয়াটাও সহজ। তাদের কাছে প্রেম ভালোবাসা কত সহজেই নিজের মনের ভাব সামনের ব্যক্তির কাছে উপস্থাপনা করতে পারে। অন্যদিকে সে নিজেই বয়সে বড়, বোঝাপড়ায় আরো পরিণত, তার কাছে তো এগুলো আরো তুচ্ছ হওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে আরো কঠিন হয়ে উঠেছে। সে বয়সে ভেবেছিল সবকিছু সহজ হবে, সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে। সেই বয়সে উল্টো অনুভব করছে নিজের মনের গভীর দ্বন্দ্ব। একসময় যেসব অনুভূতি নিয়ে হাসাহাসি করত, আর সেগুলোই যেন তাকে পিছু টানছে। এই ফারাকটা ভাবতে ভাবতে তার মনে হলো হয়তো সেই সোজা জিনিসটাকে জটিলভাবে দেখছে। তুর্যরা ওদিক থেকে একের পর এক ডাকছে, কিন্তু তালহা যাচ্ছে না। তার মাথায় হাত চোট দেখে ওরা সেই হাসছে, থেকেই মজা উড়াচ্ছে শুরু করছে, এমনকি খোঁচা মেরে গানও ধরেছে। তোর প্রেমে পিছলে আমি মাথা ফাটিয়েছি, হোক না বয়সের ফারাক সব সাইডে ফেলেছি। মাইক নিয়ে বলল সবাই, শোন শোন শোন, বেশি করেছি প্রেম করেছি করবই তো, বেশি করেছি প্রেম করেছি করবই তো। তাদের এসব ফাজলামো দেখে বিরক্ত হয়ে তালহা এদিকে চলে এসেছিল, কিন্তু তার ডাকাডাকি করেই যাচ্ছে। না গেলে যে শান্তিতে দাঁড়িয়ে থাকতে দেবে না, তা জেনে বাধ্য হয়ে দোকানের বেঞ্চে গিয়ে বসলো। চায়ের কাপটা ছোট ছেলেটার হাতে দিয়ে সিগারেট ধরালো। রিশাদ একটু ঝুঁকে তাকালো তার মুখের দিকে, ভ্রু তোলার ভঙ্গিতে বলল, ভাই ব্যাপার কি? অন্যদিন হলে 7টা বাজতে বাসায় যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকিস, যেন বউ অপেক্ষা করছে। আজ দেখছি 10টা বেজে যাচ্ছে, কোনো তাড়াই নেই। স্বামী তাকে থামিয়ে টিটকারি মেরে বলল, আরে বউ তো রেখে আসে বাসায়, দেখছিস না মেহেরিন আসার পর থেকে কেমন
তারাই থাকে বাসায় ফেরার। তাদের কথায় তালহা ঠোঁট শক্ত করে। গরম চোখে তাকাতে ওরা মিটিমিটি হেসে চুপ হয়ে গেল। তালহা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসায় যেতে অস্বস্তি লাগছে, তাই যাচ্ছি না। রিশাদ মৃদু হাসলো। ছেলেটাকে বেশ অপদস্থ করতে পেরেছে তারা। ধুর ভাই, স্বামী স্ত্রীর মাঝে আরো কত কি হয়, তুই তো সামান্য টাচই করেছিস। তার কথায় তালহার বিরক্ত মুখে চোখ ওপরে তুলে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই। আমি নিজেই অস্বীকার করেছি তাকে। রিশাদ ভ্রুকুচকে বলল, তো কি হয়েছে? শরীয়ত মোতাবেক তো তোদের হালাল সম্পর্ক, সেখানে একটু একটু টাচ মাস নর্মাল বিষয়। তালহা বিরক্ত হয়ে চুল টেনে ধরে চোখ শক্ত করে বন্ধ করলো। স্পষ্টই বোঝা যাচ্ছিল তার ভেতরকার অস্বস্তি। এক মুহূর্ত নিঃশব্দ থেকে অপরাধীর কণ্ঠে বলল, কিন্তু সে আমার ক্যারেক্টারের দিকে আঙুল তুলবে, মেহেরিন কি ভাববে আমাকে নিয়ে? আমি নিজেই তার মুখের ওপর তাকে অস্বীকার করেছি, আবার নিজেই। ছি, হাউ লেম। তালহার কথায় মাথা মুন্ডু কেউ বুঝতে পারছিল না। সামান্য ছুঁয়েছে বলে মেয়েদের মতো এমন নাটক শুরু করেছে কেন? তুজো রেগে গিয়ে বলল, তুই কি মেয়ে না কি শালা? বউকে টাচ করতেই পারিস, এতে এত ঢং করার কি আছে? হঠাৎ স্বামী সন্দেহজনক চোখে তাকালো তালহার দিকে। চোখ দুটো সরু করে মুখ ফসকে বলে ফেলল, তাহলে কি বউ মানিস না বলে বাসর সেরে ফেললি? তার এইসব উল্টোপাল্টা ভাবনা শুনতে তালহার বড় বড় চোখ করে সঙ্গে সঙ্গে স্বামীর পিঠে এক ঘুষি মেরে বলল, শালা আমি জাস্ট কিস করেছি, আর কিছু করিনি। তাদের কথা চলে ফেসে সেও যে মুখ ফসকে স্বীকার করে বসলো, তা বুঝে মুখটা ভোতা হয়ে গেল তার। এদিকে তার কথা শুনতেই সবাই বিস্ফোরিত চোখে তাকায় তার দিকে। একসাথে চেঁচিয়ে ওঠে, কি? রিশাদ তালহার কপালে গাল ধরে পরীক্ষা করতে করতে বলল, তুই ঠিক আছিস তো? জিন ভূতে ধরেছে নাকি? কেমনে কি? তালহা ঝাড়া মেরে হাত সরিয়ে দিল, সর, আমি ঠিক আছি। এরপর শুরু হলো তাদের ডাবল মজা। কেউ হাসতে হাসতে উল্টে পড়ছে, কেউ বয়স বয়স বলে মাথা খেয়ে ফেলছে। এক কথায় মশলা ছাড়াই যেন তালহাকে রান্না করে ফেলছে এক একজন। ভাই, তোকে তো নিরামিষ ভাবতাম, তুই এসব করতে জানিস? ছি ছি, তোর সাথে তো বসতেই লজ্জা লাগছে। ও হো, আমারও। শালা হেব্বি শিয়ানা, দেখতে মুলা, কিন্তু টুপির নিচে সব শয়তানি। ছি ছি তালহা বেপি, তুমিও শেষমেশ বয়সের ফারাক ভুলে তাদের এক একজন এমন নাটক করছে যেন না জানি কি করে বসেছে। তাদের কথায় তালহাই লজ্জা পাচ্ছে। বেচারার কান লাল হয়ে উঠেছে অলরেডি। রেগে সবটাকে চেপে ধরে সে, আর একটা কথা বলবি তো বংশের বাতি নিভিয়ে দেব। এই আবালের দল, দুনিয়ায় এত শুদ্ধ পুরুষ কে আছে? সবাই তো নিজের বুঝে। রিশাদ গলা থেকে তালহার হাত ছড়িয়ে হাসতে হাসতে বলল, তাই বলে বউকে অস্বীকার করে আবার তার উপর অধিকার খাটানো? ছি তালহা, হোয়ার গেল ইউ সো কল্ড ট্রিটমেন্ট? শাট আপ। আমি ইচ্ছে করে কিছু করিনি, সবই তাহসানের দোষ। তাহসান নামটি শুনতেই ছেলেগুলো এবার একটু সিরিয়াস হলো। হাসি মিলিয়ে গেল সবার চোখে। এক প্রশ্ন, তাহসান আবার এলো কোথা থেকে? সে আবার কি করলো? তালহা সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। জুড়ে একটা নিঃশ্বাস দেয়। শ্বাসটা দীর্ঘ আর রাগে মোড়ানো, যেন ভীষণ রেগে আছে কারো ওপর। পকেট থেকে চুইনগাম বের করে মুখে দিয়ে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে রাস্তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেহেরিনকে দেখলেই তাহসান আর তার ওই ইনসিডেন্টটা মাথায় আসে। আর তখন ভীষণ রাগ লাগে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কালও তো তাই হয়েছিল, রাগে কামড়ে দিয়েছি। ইচ্ছে করছিল ঠোঁট মুখের অবস্থা এমন বানিয়ে দেই যেন আর কোনো ছেলে ফিরেও না তাকায়। কথা বলতে বলতে গরম হয়ে উঠল সে। বুক ওঠানামা করছে, কপাল হালকা ঘামের রেখা। ফুসতে ফুসতে শার্টের ওপরে বোতাম খুলে ফেলল। শরীর থেকে যেন গরম হাওয়া বের হচ্ছে। তার অবস্থা দেখে তারা এবার আর হাসলো না। সকলেই অল্প হলেও আন্দাজ করলো তার ভেতরের অবস্থা। ছেলেটার নিজের পার্সোনালিটি ধরে রাখতে গিয়ে ঠিকমতো ভালোবাসা প্রকাশ করতে পারছে না, যেন নিজের অনুভূতির সাথে নিজেই লড়ে যাচ্ছে। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, কিন্তু তার স্বভাব, তার ইগো, তার অভ্যাস, এসব কিছু যেন তাকে আটকে দিচ্ছে অনুভূতি প্রকাশ করতে। কিন্তু যতই আড়াল করে রাখুক, নিজের ভেতরের টানাপোড়েন লুকানো যায় না। এসব মানুষের অবস্থা খুব শোচনীয় হয়। তাদের মন টানে একদিকে আর মাথা থামিয়ে দেয় আরেক দিকে।
রিশাদ এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলো, বুঝিয়ে বলল, যা হওয়ার হয়েছে, ভুলে যা ভাই। ছোট একটা ঘটনা, মেহেরিনকে একবার বুঝিয়ে দিস, তোর ওইরকম কোনো ইন্টেনশন ছিল না। তালহা চোখ এড়িয়ে নিচে সরে বলে, আমি না হয় বলে দিলাম, তারপর যদি জিজ্ঞেস করে কেন রাগ উঠছিল, কি বলবো? মেহেরিন কি ভাবছে আমাকে নিয়ে? ওর সামনে যেতেই তো কেমন অস্বস্তি লাগছে। রিশাদ বলল, তা ঠিক, তোর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল। মেহেরিন এখনো ছোট, মেয়েটা যদি একবার তোর সাথে আনকমফোর্টেবল লাগে, দূরত্ব আরো বেড়ে যাবে কিন্তু। আর ফিউচার নিয়ে ভেবেছিস কিছু? তালহা প্রশ্নবোধক চোখে তাকালো। তা দেখে রিশাদও সরাসরি বলল, মানে তোদের ফিউচার? তালহা দীর্ঘশ্বাস ফেলে চোখ নামিয়ে রাস্তার কংক্রিটের ওপর রাখলো, ধীর গলায় বলল, জানি না, এখনো ক্লিয়ার না। তার আগে তার দিক ক্লিয়ার হই। রিশাদরা হতাশ, এ ছেলেটা নিজের অনুভূতি মুখে স্বীকার করতেই চায় না। তবে আগে এমন ছিল না। তালহার বাবা চলে যাওয়ার পর যেন পুরো তালহাটাই বদলে গেছে। ছন্নছাড়া তালহা হঠাৎই গম্ভীর ভারবহন মানুষের মতো হয়ে উঠেছে। এখন কেমন সবকিছু নিজের ভেতরে রাখে। তবে তারা তো তাকে চিনে, তাই জোর করে হলেও কথা বের করে ছাড়ে। হয়তো এজন্যই হাজার ব্যস্ততার ভেতরেও তালহা প্রতিদিন ছুটে আসে তাদের কাছে, একটু শান্তির জন্য। বাইরে যতই রুক্ষ হোক, এই বৃত্তেই তার নিঃশ্বাস নেওয়ার নিরাপত্তা জায়গা। এটাই তার একমাত্র কমফোর্ট জোন, একমাত্র জায়গা যেখানে সে মন খুলে থাকতে পারে। বন্ধুত্ব এমন এক বন্ধন যা কখনো রক্তের সম্পর্ক থেকে ঘন হয়। এই মানুষের পাশে মন ভার করে বা দুঃখ নিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। তাদের কথা, হাসি কিংবা শুধু পাশে থাকাই যেন সব সমস্যার নীরব সমাধান। বন্ধুত্বের এই ছোঁয়ায় আমরা একাকিত্ব ভুলে যাই আর খুঁজে পাই শান্তি, ছোট ছোট আলো যা আমাদের ভালো থাকার পথ দেখায়। এভাবে আরো আধা ঘন্টা মতো থেকে সকলে বাড়ির উদ্দেশ্যে বের হয়। সবাই যাওয়ার আগে একবার করে বলে যায়, সময় থাকতে নিজেরটা নিজে বুঝে নে তালহা। তুই মেহেরিনের প্রতি অবসেসড, স্বীকার কর নিজের মনের অনুভূতি। এখন সে নিজে এক হাতে গাড়ি চালাচ্ছে, বা হাতের আহারে চোট লেগেছে, তাই ব্যথা বেশি। ডাক্তার দেখিয়েছিল, বলেছে সমস্যা নেই, ওষুধ নিলেই চলবে। ড্রাইভ করতে করতে নিজের ভেতরটা প্রশ্ন ঘুরছিল, আসলে কি আমি ওর প্রতি অবসেসড? আমি কি মেহেরিনের জন্য বাসায় তাড়াতাড়ি ফিরি? বিয়ের পর কি মানুষ এমনই বদলে যায়? আমি কি বদলে গেছি? কিন্তু আমি তো এই বিয়ে মানি না, তাহলে বদলালাম কিভাবে? নিজেকে নিজেই বুঝতে পারছে না। ইদানিং সেও খেয়াল করেছে, এখন কেমন জানি বাসার জন্য টান লাগে, যেন বাসায় নিজের কিছু ফেলে এসেছে। বাসায় থাকলে শান্তি লাগে, যেন আশেপাশে নিজের কিছু একটা সেফ আছে মনে হয়। এগুলো কি ভালোবাসা? প্রশ্নটা আসতেই মাথা ঝাঁকালো। না না, ভালোবাসা এত সহজ না। বাসায় ফিরতে ফিরতে প্রায় 11টা বাজে। অনেকক্ষণ অপেক্ষার পর মেহেরিন মাত্র বিছানায় শুয়েছিল। তাহিয়া ঘুমিয়ে পড়েছে। আজ লোকটা বাসায় ফিরছে না, ছুটির পরও আসলো না, পড়াতেও আসেনি। হলোটা কি? কোথাও গেল তালহা? ঠিক আছে তো? বারবার এই ভাবনায় ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। নিচে একবার গিয়েছিল, সোফায় বসে তিতলি বেগম ঘুমে ঢুলছে ছেলের অপেক্ষায়, তাই বুঝলো তালহার আশা এখনো বাকি। এভাবেই নানান কথা ভাবতে ভাবতে হঠাৎ আবারও বাইরে গাড়ির শব্দ হতে মেহেরিন আবার উঠে দাঁড়ায়। এ নিয়ে অনেকক্ষণ গাড়ির শব্দ বারান্দায় গিয়েই হতাশ তালহাকে না দেখে। এবার বুক ভরা আশা নিতে এক ছুটে বারান্দায় যায়। না, এবারও ঠিক আছে, তালহাই এসেছে। গাড়ি থেকে নেমে তালহাকে বাড়ির ভেতর ঢুকতে দেখে তার অশান্ত মনটা শান্ত হলো, যেন বুকের ভেতরটা জমে থাকা ভয়টা বের হয়ে নিঃশ্বাস হয়ে। এরপর চুপচাপ গিয়ে বিছানায় বসে পড়ে। এবার ভাবছে অন্য চিন্তা। কথা বলবে কিভাবে? জিজ্ঞেস করবে কি কোথায় ছিল এতক্ষণ? মাত্রই যেহেতু আসলো, এখন খেতে বসবে, তাই ঘড়ির দিকে তাকিয়ে সময় ধরে রাখলো। 1 ঘন্টা পর বের হবে, তখন হয়তো খাওয়া শেষ হবে। কফি দেওয়ার অজুহাতেই কথা বলে নেবে, ব্যাস। ইচ্ছে আর কাজের ফারাক রাখলো না সে। ঘুম ঘুম চোখে 12টা পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। ঘন ঘন চোখ বন্ধ হয়ে আসছিল, আবার সোজা হয়ে বসছিল। আজ যেন ঘুমটা অকারণে বেশি চেপে বসেছে। কিন্তু ঘুমানো চলবে না। তার ছোট মুখে পানি দিয়ে টেবিলে বসলো।
গালে হাত রেখে বিড়বিড় করতে লাগলো, আমি তো আপনার সঙ্গে একটু কথা বলতে এত উতলা হই, তা কি আপনি জানেন? 12টা বাজতে ওনাটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ল মেহেরিন। চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। তালহার দরজার দিকে তাকিয়ে দেখলো লাগানো, নিচে উকি দিয়ে দেখলো কেউ নেই। লাইটও নিভানো, বাইরে নিয়ন লাইটের আলো ঘরে ঢুকছে। সেই আলোতে মেহেরিনের পা টিপে টিপে নিচে নেমে রান্নাঘরে গেল। নিজে গিয়ে নিজেই কাজে লেগে পড়ল। আজ তারও চা খেতে ইচ্ছে হলো, তাই নিজের জন্য 1 কাপ করে নিল। বেশ কিছুক্ষণ পর 2 কাপ হাতে নিয়ে রান্নাঘরের লাইট বন্ধ করে তালহার রুমের দিকে এগোয়। দরজায় 2-3 বার টোকা দিল, কিন্তু কোনো সাড়া নেই। এবার ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে ঢুকে চারিদিক তাকিয়ে হতাশ হলো, তালহা নেই। এত রাতে আবার কোথায় গেল? তাহলে আজ আর কথাই হবে না, ভাবতে মনটা আরো খারাপ হয়ে গেল। চুপচাপ বেরিয়ে আসলো। নিজের ঘরে যাবার সময় হঠাৎ ছাদের কথা মনে পড়তে দ্রুত পায়ে সেদিকে এগোলো। ছাদের দরজা খোলা, তা দেখে সেদিকে আগ বাড়ায়। সেই সিঁড়িটা পেরিয়ে দরজার সামনে আসতে দেখে দূরে রেলিংয়ে বসে থাকা তালহাকে। তালহা বাতাসে তার শার্ট উড়ছে, হাতের সিগারেটটা জ্বলছে অল্প আলোয়। তাকে দেখতে মেহেরির মুখে এক চিলতে হাসি ফুটলো। তবে তার হাতের সেই জিনিসটা দেখে মনটা অদ্ভুতভাবে জড়ো হয়ে গেল। তালহাও এসব খায়? সে তো জানে এসব বাজে ছেলেরা খায়, ভালো ছেলেরাও খায়। কথাগুলো মাথায় আসলেও এক ভাবনায় পাশ কাটিয়ে সে এগিয়ে গেল। তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি এত রাতে ছাদে কি করছেন? তালহা আকাশের দিকে তাকিয়ে হিসাব মিলাচ্ছিল আর সিগারেটে টান দিচ্ছিল। আজকালে নেশাটা যেন একটু বেড়েই গেছে। যখনই মনের ভেতর উতাল পাতাল লাগে তখনই চাপ সামলাতে সিগারেটের সাহায্য নেয়। মেহেরিনের কণ্ঠে কিছুটা চমকে তাড়াহুড়া করে সিগারেটটা নিভিয়ে ফেলে দিল। পেছন ফিরে তাকায়। মেহেরির নিরীহ মুখটা দেখতে অদ্ভুতভাবে তার মনটা শান্ত হয়ে গেল। সারাদিন সব ভার যেন হালকা লাগছে। সারাদিন শেষে এই মুখটা দেখলে যেন সব চিন্তা ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু এই শিকারটাই তার জন্য কঠিন। বেশিক্ষণ তাকায়নি, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে আবার সামনের দিকে রাখলো। নরম স্বরে জিজ্ঞেস করলো, এমনি এসেছিলাম, তুমি ঘুমাওনি? মেহেরিন হাতে থাকা কফিটা এগিয়ে দিল। তালহা কফিটা নিয়ে মুচকি হাসলো। মেয়েটা কি তার মন বুঝে যায়? মাথাটা একটু ধরেছিল, আর সেও কফি নিয়ে চলে এসেছে। মেহেরিন তার পাশে হেলান দিয়ে দাঁড়ালো, চোখে অদ্ভুত মনোযোগ দিয়ে তালহাকে দেখতে লাগলো। খেয়েছেন? আজ যেন তালহার নিজেকে হালকা লাগছে, মুডটা অন্যরকম হয়ে আছে। আজ তার নিজেকে তার সামনে এত গম্ভীর করে রাখতে মন চায় দিল না। সে হেয়ালি করে বলল, সত্য বলবো না মিথ্যা? মেহেরিন একটু এগিয়ে তাকালো তার দিকে। বিস্ময় আর আগ্রহ মিলিয়ে চোখে পড়ল তার। সংক্ষেপ কথায় মানুষের মুখে বাড়তি কথা শুনে কিছু অপ্রত্যাশিত লাগলো। তবে মুহূর্তে নির্লিপ্ত কণ্ঠে বলল, যদি সত্য বলতে সমস্যা হয় তাহলে মিথ্যেই বলুন, তবে মিথ্যা বললে পাপ হয়। তালহা আলতো হাসলো। মেয়েটা বেশ কথা ঘোরাতে জানে। ইনডাইরেক্টলি তাকে যে সত্য বলতেই বলল। শান্ত হওয়ার চোখে তাকিয়ে ধীরে প্রশ্ন করলো, আর যারা একজনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্যজনের হয়ে যায় তাদের পাপ হয় না? মেহেরিনের কথায় কিছু বুঝলো না। চোখে গভীর প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করলো, কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে? তালহা মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। তবে মেহেরিনের প্রশ্ন রয়েই গেল। সে কয়েক সেকেন্ড তালহাকে লক্ষ্য করলো। কেমন যেন মনে হলো তালহার মন খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে নরম কণ্ঠে জানতে চাইলো, আপনার কি মন খারাপ? তালহা একটু চমকে তাকালো। মেয়েটা কি তবে তাকে নিয়ে ভাবছে? মাথা কাত করে আর চোখে তাকায় তার দিকে। সে তো উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। তালহা ভ্রু কুঁচকে বলল, যদি বলি মন খারাপ তাহলে কি ভালো করে দেবে? মেহেরিন সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তার এত আত্মবিশ্বাস দেখে তালহার দেরি করে না, বলল, মন খারাপ। বলেই তার চোখ মেহেরিনের দিকে স্থির হলো। এবার সে দেখবে মেহেরিনটা কি করে তার মন ভালো করার জন্য। এদিকে মেহেরিন একটু ভাবনায় পড়ে গেল। কয়েক মুহূর্ত ভাবনার পর তার মুখে মুচকি হাসি ফুটলো। তালহা সেই হাসিটা লক্ষ্য করে আন্দাজ করলো হয়তো কোনো বুদ্ধি পেয়েছে। মেহেরিন তৎক্ষণাৎ বলল, গান গেয়ে শুনান। তালহা চোখ মুখ কুঁচকে নিল। তার মন খারাপ দূর করতে তাকেই গান গাইতে বলছে। এটা তার কাছে অদ্ভুতই লাগলো। এক হাত রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে জিজ্ঞেস করলো, গান গাইলে মন ভালো হয়ে যায়? মেহেরিনের চোখে চকচক করে উঠল, হ্যাঁ। তালহা মাথা এদিক সেদিক ঝাঁকিয়ে সোজা হয়ে বলল, না না, ওতে মন ভালো হবে। আমার না,
ওতে তোমার মন ভালো হবে, আমার না। মেহেরিন এবার একটু মিনতি মেশানো স্বরে বলল, আরে সত্যি, আপনি একটু গেয়েই শুনান, তারপর দেখবেন কিভাবে আপনার মন ঠিক করি আমি। তালহা ভ্রুকুচকে বলল, আমি গান গাইলে তুমি কিভাবে ঠিক করবে? তার চেয়ে বরং তুমি গাও, আমার মুড ঠিক হলেও হতে পারে। মেহেরিন দ্রুত মাথা নেড়ে বলল, না না, তাহিয়া থেকে শুনেছি আপনার গানের গলা খুব সুন্দর, প্লিজ গান গান না, তারপর আমি প্রশংসা করব, তখন আপনার মন ভালো হয়ে যাবে। তার এমন সরল উক্তিতে তালহা ভ্রুকুচকে প্রশ্ন করল, প্রশংসা শুনলেই মন ভালো হয়ে যায়? মেহেরিন সে একই ভঙ্গিতে মাথা নেড়ে উত্তর দিল, আমার দাদি বলতো মানুষের প্রশংসা করলে নাকি মানুষ খুব খুশি হয়। প্লিজ গিয়ে শোনান না, প্লিজ প্লিজ প্লিজ। এই শেষের আদরের স্বরটা তালহার ভিতরে আরো নরম করে তুলল। আবদারটা সে আরও ফেরাতে পারল না। মেহেরিনকে চোখে সরাসরি তাকিয়ে গলা খাকারি দিয়ে তালহা গান ধরল, কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল, কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল, কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। গানটা শেষ না করে তালহা থেমে যায়। মেহেরিন প্রথমে গানেই ডুবেছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো তালহার চোখ দুটো পুরোটা সময় তার উপরেই ছিল। কেমন যেন শান্ত গভীর অদ্ভুত দৃষ্টি। এক মুহূর্তের জন্য মনে হলো গানটা যেন তাকে নিয়েই গাইছে। ভাবনাটা মাথায় আসতে তা আবার ঝেড়ে ফেললো। সে কে? তাকে নিয়ে গান গাইবে কেন? নিজেকে নিজে এসব প্রশ্ন করে নিজেই অপমান বোধ করলো। তবে তালহা হঠাৎ থেমে যাওয়া মেহেরিনের ভাবনা থেকে বেরিয়ে অপ্রস্তুত হয়ে বলল, কি হলো, থামলেন কেন? ভালোই তো হচ্ছিল। তালহা রেলিং থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। চোখে মুখে হালকা একটা টান, যেন কিছু একটা চেপে রাখছে। শান্ত গলায় বলল, এমনি ভাল লাগছে না আর। তার কথায় মেহেরিন একটু আফসোস হলো। বেশ ভালোই তো লাগছিল শুনতে, আর একটু গাইলে কি এমন হতো? তবে সবটা নিজের ভেতরে চেপে রেখে বলল, আপনার গানের গলা কিন্তু সত্যিই দারুণ। মনে হচ্ছিল যেন কোনো পেশাদার সিঙ্গারের লাইভ শো দেখছি। মাশাআল্লাহ, আপনি চাইলে নিশ্চিন্তে গায়ক হতে পারেন। মেহেরিন মুখে নিজের গলার প্রশংসা শুনে তালহা মুচকি হেসে উঠল। মেয়েটার প্রশংসা করার পদ্ধতিটা ভালো, কাজে লেগেছে। মানুষ আসলে অনেক সময় অবিশ্বাস্যভাবে সরল, তাদের একটু প্রশংসা করলেই গলে যায়, খুশি হয়ে ওঠে। মানুষকে খুশি করা সত্যি বলতে খুব কঠিন কিছু নয়। দুহাত বুকে গুজে ভাঁজ করে হালকা মজা চলে বলল, ও আচ্ছা। মেহেরিন উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল, হ্যাঁ সত্যি, আপনি চাইলে শুধু ভয়েস রেকর্ড করে নেটে ছাড়তে পারেন, তারপর ভাইরাল হয়ে গেলে তো হয়ে গেল, তখন সেলিব্রিটি হয়ে যাবেন। রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলবে, আরে আপনি ওই তালহা ভাই না? মেহেরিনের চিন্তা ভাবনা শুনে তালহা এবার শব্দ করে হেসে উঠল। হাসিটা এমন যেন তার বহুদিনের আটকে থাকা অনুভূতি একটু খুলে বেরিয়ে এলো। তালহাকে হাসতে দেখে মেহেরিন দ্রুত তার দিকে তাকায়। এই সুন্দর মুহূর্ত মিস করতে চায় না সে। হাসতে হাসতেই তালহা বলল, নেটে শুধু ভয়েস রেকর্ড করে ছাড়লে তারা আমাকে না দেখে চিনবে কিভাবে? হিসাবটা মিলল না। কথাটা শুনে এবার মেহেরিন নিজেই ভাবতে লাগলো, আসলেই তো, শুধু ভয়েস শুনে তো কেউ তাকে চেনা যাবে না। ভেবে বলল, তাহলে আমরা গায়কদের কিভাবে চিনি? গান দিয়েই তো চিনি, তাই না? গান দিয়েই চিনি, তবে তাদের চেহারাও দেখেছি গানের ভিডিওতে গায়কদের কিন্তু দেখা যায়। তা শুনে মেহেরিন বলল, হ্যাঁ, তাহলে আপনিও ভিডিও সহ গান ছাড়লে সবাই চিনবে। তালহা মাথা নাড়িয়ে তার বাচ্চামিতে সায় দিয়ে ভাবার ভঙ্গিতে বলল, আচ্ছা, তাহলে ভেবে দেখি। তবে এবার হঠাৎ মেহেরিনের মাথায় অন্য কিছু এলো। ঝট করে তালহার সামনে এসে দাঁড়িয়ে বলল, না না, ভিডিও ছাড়বেন না। হঠাৎ তাকে এতটা হাইপার হতে দেখে তালহা বিস্মিত চোখে তাকালো। মাত্রই তাকে এত সুন্দর করে অ্যাডভাইস দিচ্ছিল, এখন আবার কি হলো? কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কেন? মেহেরিন একটু ইতস্তত করে বলল, তখন তো অনেক মেয়েও আপনাকে দেখবে, পছন্দ করবে। শেষের কথাটা বলতে তার গলা একটু খাদে নেমে আসলো। তালহা গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ধীরে জিজ্ঞেস করলো, আসলে মেয়েরা পছন্দ করবে আমাকে? মেহেরিন মাথা নেড়ে বলল, এক সেকেন্ড নীরবতার পর তালহা অপ্রস্তুত একটু প্রশ্ন করলো। তার কণ্ঠ নরম কিন্তু খুব সরাসরি ছিল, আর তুমি? তালহা হঠাৎ এই প্রশ্নে মেহেরিন চমকে ওঠে। সে তালহাকে পছন্দ করে কিনা এই প্রশ্নটাই করছে তালহা। ভাবতেই তার ভেতরটা কেমন আড়াআড়ি হয়ে গেল।
আলোড়িত হয়ে উঠল, যেন বুকের ভেতরে হঠাৎ কেউ ঢেউ এসে আঘাত করলো। মেহেরিন তালহার দিকে তাকিয়ে হুট করে চোখ সরিয়ে সামনের রাস্তায় চোখ রাখলো। আলো অন্ধকার মিশে থাকা সেই রাস্তাটা দেখার ভান করছে। আসলে যে সে নিজের দৌড়ানোর হৃদস্পন্দনটাই লুকানোর চেষ্টা করছে তা বুঝতে দিচ্ছে না। আপাতত চোখ রাখতে পারছে না তালহার দিকে। তার দৃষ্টিতে সে আজ প্রশ্নের চেয়েও বেশি কিছু দেখছে। সেই গভীর অনুসন্ধানী চোখ দুটো মনে হচ্ছিল তার সবকিছু পড়ে ফেলার চেষ্টা করছে। যে ছেলেটাকে মনে মনে পছন্দ করে, যাকে দেখলেই তার ভেতরে অজানা উত্তাপ ছড়িয়ে পড়ে, সেই মানুষ নাকি সরাসরি জানতে চাইছে তাকে পছন্দ করে কিনা। লজ্জা তো লাগারই কথা। মেহরিন গাল হালকা নরম হয়ে উঠল। লজ্জা অস্বস্তি সব মিলিয়ে এমন এক অনুভূতি তৈরি হয়েছে যা তার পক্ষে সামাল দেয়া কঠিন হয়ে গেল। তাকে অস্বস্তিতে পড়তে দেখে তালহা একটা দীর্ঘশ্বাস ফেলল। কাপটা রেলিংয়ে রেখে নিজেও হেলান দিল। প্রসঙ্গ ঘোরাতে শান্তস্বরে জিজ্ঞেস করলো, তোমরা মেয়েরা কেমন ছেলে পছন্দ করো? মেহেরিনের মুখ থেকে হুট করে বেরিয়ে এলো, আপনার মতো। বাক্যটা শেষ হতে না হতেই তালহা তড়িৎ চোখ তুলে তাকালো। তার তীক্ষ্ণ অবাক একটা দৃষ্টি। সেই দৃষ্টি সরাসরি নিজের দিকে বুঝতে পেরে মেহেরিন তড়িঘড়ি করে বলল, ইয়ে মানে আপনি? তাহসান ভাই আপনাদের মতো ছেলেকেই পছন্দ করে মেয়েরা। তাহসান নামটা শুনতেই তালহার মুখভঙ্গি যেন পাল্টে ফের আগের মতো হয়ে গেল। সে মেজাজ এতক্ষণে একটু ঠান্ডা হয়েছিল, আবার যেন তা বিগড়ে গেল। অতঃপর আগের নরম ভঙ্গিটা যেন মুহূর্তেই ওধাও। যেন মেহেরিন নিজেই ঠিক করে, আবার নিজেই তার শান্তিতে দাগ কেটে দিল। হাত মুঠো করে নিয়ে ডাক চেপে ধমকে উঠল সে। এত রাত হলো, এখনো ঘুমাওনি কেন? সুরের এই হঠাৎ পরিবর্তন মেহেরিন ভরকে গেল, মাথায় ঘুরতে লাগে। এর আবার হঠাৎ কি হলো? কি বলল সে যে রেগে গেল? মনে মনে খুঁজে দেখলো কি বলেছে সে, তবে তেমন কিছুই পেল না যা তাকে রাগিয়ে দেবে। তার ভাবনার মাঝে তালহা আবারও একই প্রশ্ন করতে সে ধীরে বলল, এমনি ঘুম আসছিল না তাই। তো ছাদে এসেছিলে কেন? এবার উত্তর না দিয়ে মেহেরিন নিজের মনে যেই প্রশ্ন নিয়ে এসেছিল তা উল্টো জিজ্ঞেস করে বসলো, আপনি আজ এত দেরি করে এলেন কেন? তালহা তীক্ষ্ণ চোখে চেয়ে গলা আর একটু শক্ত করে বলল, এটা আমার উত্তর নয়। কথাটা মেহেরিনের মনে কেমন খোঁচা দিল। এতক্ষণ ভালোভাবে কথা বলার পর হঠাৎ এত রূঢ় কণ্ঠস্বর একটু খারাপ লাগলো তার। মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, আপনি আজ পড়ালেনও না, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। তালহা একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, কেন? পড়তে গিয়ে সমস্যা হচ্ছিল? কোনটা বুঝোনি বলো, এখনই বুঝিয়ে দিচ্ছি। মেহেরিন কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল, চোখে তার দুর্বলতা, কিছু বলার চেষ্টা, আবার থেমে যাওয়া। খুব আস্তে করে বলল, এখন ফিজিক্স কেমিস্ট্রি কিছুই বুঝতে চাই না, আমি আপনাকে একটু বুঝতে চাই। কথাটা কানে আসতে তালহা থমকে গেল। মেয়েটার চোখে এখন সত্যি সত্যি তাকে বোঝার বাসনা, এটা সে এড়াতে পারল না। মেহেরিন যেন চোখের ভাষায় বলতে চাইছে অনেক কিছু, কিন্তু তালহার মনে আবার ফিরে এলো পুরনো সেই সন্দেহ, চিঠি, তাহসান। সে কি তবে ভুল ভাবছিল এতদিন, নাকি মেহেরিন সম্পর্কে এখনো ভাবনা তার ভুল? সে তো মানুষের চোখ পড়তে পারে, নিজের বেলায় কেন পড়তে অক্ষম হচ্ছে? মনে সন্দেহের ঝড় নিয়ে প্রশ্ন করলো, আমার কি বুঝতে চাও? মেহেরিন কোনো দ্বিধা না রেখে সঙ্গে সঙ্গে বলল, পুরো আপনিটাকেই বুঝতে চাই। আমাকে বুঝে কি হবে? মেহেরিন ধীরে আসলো, চোখ নিচু অনেক কিছু, যেমন যেমন আপনাকে ভালো রাখতে পারবো। বোঝাবুঝি হলেই তো বনিবনাও হয়। কথাটা শুনে তালহার ভেতরটা হালকা তুলে উঠল, কিন্তু গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আমাদের বনিবনা হয়েও কি সবসময় কি একসাথে থাকবো? তালহা কথাটুকু যেন মুহূর্তে হাসি খুশি মেহেরিনটাকে অন্ধকারে ঠেলে দিল। তার ভেতরটা হঠাৎ ব্যথাতুর হয়ে উঠল, মাথা নিচু হয়ে গেল নিজে থেকেই। মনে মনে ভাবনা আসতে লাগলো, আসলেই তো তারা কি সবসময় একসাথে থাকবে? তালহা তো একদিন বিয়ে হবে, তখন সে কোথায় থাকবে? কেন সে নিজেকে বারবার ভাবনায় ডুবিয়ে ফেলছে? কেন বাস্তবতা ভুলে যায় বারবার? মেহেরিনের নীরবতা দেখে তালহা ভেবে নিল তার পুরো উল্টো। তার ছেলের হাসি হাসে। তখনই মেহেরিন মুখ ফুটে জিজ্ঞেস করলো, আপনি কি চান? তালহা নীরব চাহনি স্থির হলো মেহেরিনের চোখে। আমি চাই তুমি ভালো থাকো, আবেগ বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো। তুমি বড় হলে আমি নিজে ভালো পাত্র দেখে তোমাকে বিয়ে দেব, খুব হ্যাপি রাখবো তোমায়। কথাটা বলতে বলতে তালহা ছাদ থেকে নেমে যাওয়ার জন্য এগোলো। তার গলার সুর অদ্ভুত,
ভার, যেন নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছে। সিঁড়ির কাছে এসে একটু থেমে ফিরে বলল, আমি কিন্তু সবসময় এভাবে পাশে থাকবো না তোমাকে বোঝানোর জন্য। নিজেকে বুঝো, নিজে বুঝতে শিখো মেহেরিন। আই নো ইউ আর এ ব্রিলিয়ান্ট গার্ল। ঘরে গিয়ে এখনই ঘুমিয়ে পড়বে বলেই যেতে নিল। মেহেরিন আর নিজেকে সামলাতে পারল না, এক ছুটে গিয়ে তালহার হাত দুটো আঁকড়ে ধরে। তালহা জায়গায় থেমে দ্রুত চোখে তাকিয়ে সেদিকে। মেহেরিনের চোখ বেয়ে দুফোঁটা পানি নেমে এলো। নিস্তেজ কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি আছেন বলে আমি এত ভালো থাকি, আপনি না থাকলে আমি কোনোদিনই ভালো থাকতে পারবো না।